থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত এখানে হাজির হয়েছি যে প্রফেসর ইউনূস চিফ অ্যাডভাইজার মহোদয়, আপনারা জানেন 20 তারিখ থেকে 25 তারিখ বলবো পর্যন্ত দ্যাভোস সফর করেন। সুইজারল্যান্ডের একটা মাউন্টেনাস একটা সিটি, এখানে প্রতি বছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং হয়। এটা অ্যানুয়াল মিটিং হয় এবং এটা খুবই একটা প্রেস্টিজিয়াস একটা কনফারেন্সের জায়গা, যেখানে ওয়ার্ল্ডের যারা টপ লিডাররা আসেন বোথ গভর্নমেন্টের থেকে এবং প্রাইভেট সেক্টরের থেকে। এবং পুরো ফোরামের মিটিংগুলো এভাবে সাজানো হয় যাতে প্রাইভেট সেক্টরের সাথে গভর্নমেন্টের লিডারদের খুব ভালো ক্লোজ একটা ইন্টারাকশন হয়, যেটা আপনি ওয়ার্ল্ডের অন্য কোথাও হয় না। সেই জন্য ড্যাভোসকে আপনারা বলা হয় যে মানে ডিল মেকিং এর জন্য, মানুষের সাথে মিশার জন্য এবং একটা দেশ তার যে চেঞ্জগুলো এসছে সেটা বলার জন্য এটার চেয়ে বড় প্ল্যাটফর্ম হয় না। ইভেন বা অন্যান্য জায়গায় যে মিটিংগুলো যেটা অনেকটা জিও পলিটিক্যাল মিটিংগুলো হয়, তো এইখানে এটা না, এখানে সবাই আসেন এবং গ্লোবাল সেলিব্রিটিরা আসেন, গ্লোবাল সোশ্যাল লিডাররা আসেন। এটা একটা খুবই মানে সবার জন্য একটা বড় রকমের একটা মিলন মেলা হয়। এবং এটার জন্য আপনারা জানেন কিনা জানি না, প্রত্যেকটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা বড় মিডিয়া তাদের একটা ড্যাভোসে একটা অফিসই আছে, সবার অফিস আছে। ফাইন্যান্সিয়াল টাইমসের আছে, ওয়াল স্ট্রিট জার্নালের আছে, নিউ ইয়র্ক টাইমসের আছে, CNN এর আছে, সবার। আপনি যাকে যে দেখবেন যে ওইখানে ছোট ছোট ওরা বাড়ি ভাড়া করে নিয়ে আসছে। এবং অন্যান্য অনেক বড় বড় যারা গভর্নমেন্ট, যারা ইন্টারন্যাশনালি অনেক বেশি ট্রেডিং এগুলোর সাথে জড়িত যে সমস্ত দেশ, তারাও তাদের জন্য আপনি নিজস্ব হাউস আছে। আমরা দেখেছি যে সৌদি হাউস দেখেছি, ইন্দোনেশিয়ান দেখেছি, হ্যাঁ, অনেকগুলো। এটা একটা অনেক বাংলাদেশের জন্য এই এবারের সফরটা, চিফ অ্যাডভাইজার সফরটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং আমি বলবো এটা একটা ঐতিহাসিক একটা অ্যাচিভমেন্টের সফর ছিল। এবং এইটার আমি পুরো ডিটেলে মূলত আমাদের হাতে ছিল, আমরা হাজির পৌঁছেছি সেখানে 21 তারিখ ঠিক মিড ডে বরাবর আমরা ওইখানে পৌঁছেছি। জাস্ট 2টার থেকে আমাদের মিটিংটা, আমরা যেই সরাসরি মিটিং স্পটে হাজির হতে হয়েছে, একদম WEF এর যে জায়গাটা মিটিং হয় সেখানেই। সে 21 তারিখের মিড ডে থেকে আফটারনুন থেকে আপনার 24 তারিখের 3টা পর্যন্ত একটানা মিটিং হয়েছে। মোট 47টা মিটিং হয়েছে। আমরা এটার লিস্ট আপনাদেরকে দিয়েছি। তার মধ্যে তো আপনারা দেখেছেন হেড অব দ্য গভর্নমেন্ট আছে, টপ বিজনেস লিডার আছে, টপ সোশ্যাল লিডার আছেন, সেলিব্রিটিস আছেন, সবাই ছিলেন এবং অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন, যেটা ওয়ার্ল্ডের টপ ইন্টারন্যাশনাল মিডিয়া তারা ছিলেন। আমরা সোফার অ্যাকোমোডেট হয়েছে 8টার মতো ইন্টারভিউ, কিন্তু লাইন আপ ছিল হয়তো 20-25 জন। সবাই চাচ্ছিলেন যে প্রফেসর ইউনূসের সাথে একটু ইন্টারভিউ নেবেন। তা আমি বলছি যে আমাদের কি কি মিটিং হলো সেগুলোর উপরে আমি বলছি। প্রথম যে মিটিংটা সেটা ছিল হচ্ছে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে। আপনি জানেন জার্মানি হচ্ছে ইউরোপের মোস্ট পাওয়ারফুল ন্যাশন, ইউরোপের রিচেস্ট ন্যাশন, এবং এই পুরো মিটিংটা উনি চাচ্ছিলেন প্রফেসর। এটা না, এমন না যে আমরা তার কাছ থেকে মিটিংটা চেয়েছি, এটা ওলাফ শোলজ নিজে প্রফেসর ইউনূসের সাথে মিট করতে চেয়েছিলেন এবং যে সাথেই এবার এই মিটিংটা সেট আপ হয়েছে এবং এটা একটা খুব বড় মিটিং ছিল এবং এই খুবই ফ্রুটফুল একটা মিটিং। ফ্রুটফুল ইন এ সেন্স যে ওলাফ শোলজ, যিনি আপনি জানেন জার্মানি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নকেও লিড করে জার্মানি, এবং জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্ট ডেস্টিনেশন, আপনারা এটা অবশ্যই জানেন। তো জার্মান চ্যান্সেলর তার অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। প্রফেসর ইউনূসের লিডারশিপের উনি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, প্রেস করেছেন এবং উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সবকিছু করবেন। এবং উনি সউদ্যোগে একটা বিজনেস ডেলিগেশন, একটা স্পেশাল ইনভেস্টর স্পেশাল ডেলিগেশন বাংলাদেশে পাঠাবেন। ওরা এসে বাংলাদেশের বিজনেস সেক্টরের সাথে কথা বলবে, যা পলিসি মেকিং এ যারা আছেন সমস্ত অফিসিয়ালের সাথে কথা বলবে। এবং আমরা মনে করি যে এর মাধ্যমে জার্মানির সাথে আমাদের বিজনেসের নতুন দুয়ার উন্মুক্ত হবে। ওলাফ শোলজের
নিজেও বাংলাদেশকে ইনভাইট করেছেন। হ্যামবুর্গে একটা ওদের খুব পুরনো একটা এবং খুব প্রেস্টিজিয়াস একটা বিজনেস মিটিং হয় প্রতি বছর হ্যামবুর্গে, সেখানে বাংলাদেশের বিজনেস ডেলিগেশনকে ইনভাইট করা হয়েছে এবং আমরা সম্ভবত কোনো বিজনেস ডেলিগেশন ওইখানে যাবে। তো ওই মিটিং এর পরের দিনই যেটা হয়েছে যে ওলাফ শোলজের মন্ত্রিসভার ওয়ান অফ দ্য পাওয়ারফুল মিনিস্টার ওলফগাং স্মিড উনি এসেছিলেন একই ধারাবাহিকতায় প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে এবং একই মিটিং এ এগেন তারা অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। বাংলাদেশের সম্পর্কে আরো ডিটেল আলোচনা হয়েছে। প্রফেসর ইউনূস, আপনি জানেন যে আমাদের একটা বড় কাজ হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট হলে যেই টাকা যেই মানি যেই বিলিয়নস অফ ডলার যেটা স্টোলেন হয়েছে, বাইরে সাইফন অফ হয়েছে, যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি যেটা বলেছে যে 16 বিলিয়ন ডলার করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ইকোনমি নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন যে বাংলাদেশ যেই দিকে এগোচ্ছে এবং বাংলাদেশের রিফর্ম বোথ ওলাফ শোলজের সাথে এবং ওলগা স্মিডের সাথে এই আলাপটা খুব জোরভাবে হয়েছে। বাংলাদেশের রিফর্ম, বাংলাদেশে যে এই গভর্নমেন্ট যে রিফর্ম ইনিশিয়েটিভ গুলো নিয়েছেন সেগুলো এবং এটার ধারাবাহিকতায় যে আমরা একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন করতে চাচ্ছি সেগুলো নিয়ে খুব ভালো বিস্তারিত আলাপ হয়েছে। এছাড়া ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাবের সাথে খুব ভালো আলোচনা হয়েছে। তো এখানে বাংলাদেশের পরিস্থিতি ছাড়াও গ্লোবাল পরিস্থিতি এবং তারা বাংলাদেশের উনিও অকুণ্ঠ সাপোর্ট দিয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্টকে। এবং এরপরে আলাপ হয়েছে সুইস একজন মিনিস্টার, তার সাথেও খুব ভালো স্টোলেন মানি নিয়ে আলাপ হয়েছে। যে আপনি জানেন সুইজারল্যান্ডে তো অনেক যেগুলো সাইফন অফ মানি যেগুলো মানি পাচার হয়ে যায় তার একটা অংশ সুইজারল্যান্ডেও যায়। হ্যাঁ, তো সেই জন্য সুইজারল্যান্ডের সাথেও আমাদের একটা বিস্তারিত আলাপ হয়েছে এবং উনি জানিয়েছেন যে উনি বাংলাদেশে আসবেন। সুইজারল্যান্ডের মিনিস্টার ইগনাসিও কারাস উনি বলেছেন যে উনি বাংলাদেশে আসবেন। উনি অনেক আগে 10-15 বছর আগে বাংলাদেশে এসেছিলেন এবং এই এই চারজনের সাথেই বাংলাদেশের বিজনেস এবং ইনভেস্টমেন্ট, বাংলাদেশ যে এখন ওপেন ফর বিজনেস এবং বাংলাদেশ জন্য ইনভেস্টমেন্টের যেটা একটা সুবর্ণ সুযোগ অপরচুনিটি তৈরি হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে, সেটা জানানো হয়েছে এবং তারা তাদের ইন্টারেস্টটা এক্সপ্রেস করেছেন যে বাংলাদেশে তারা তাদের ইনভেস্টররা বাংলাদেশে ইনভেস্ট করতে আসবেন। আর এর সাথে দ্বিতীয় একটা ব্রডার থিমে ছিল আসিয়ান কান্ট্রিগুলোর সাথে, এটা হচ্ছে ইউরোপিয়ানদের সাথে। ইউরোপের আর একটা বড় মিটিং ছিল ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান লাগার্ডের সাথে। আপনি জানেন ক্রিস্টিয়ান লাগার্ড খুব ইউরোপে খুব নামকরা একটা ব্যক্তিত্ব। উনি আইএমএফ এর পরপর দুবার প্রেসিডেন্ট ছিলেন, আইএমএফ এর চিফ ছিলেন, এমডি ছিলেন এবং উনি পুরো ইউরোপে খুবই সুনামধন্য একজন ব্যক্তিত্ব। ক্রিস্টিয়ান লাগার্ডের সাথে আলাপেও সেই স্টোলেন মানি আমরা কিভাবে রিকভার করতে পারি উনি আমাদেরকে পরামর্শ দিলেন, যে উনি আইএমএফ কে এখানে কাজে লাগাতে পরামর্শ দিলেন এবং দেখা গেল যে উনি বাংলাদেশের অনেক কিছু জানেন, বাংলাদেশের অনেক বিষয় নিয়ে উনি ওনার সাথে খুব খোলামেলা আলাপ হয়েছে। আর একটা ব্রডার থিম ছিল যে আসিয়ান কান্ট্রির সাথে একটা এঙ্গেজমেন্ট। আসিয়ান জানেন উনি প্রফেসর ইউনূস আসিয়ান ফোরামে, এটা পুরোপুরি আসিয়ান ফোরামের একটা মিটিং ছিল, কিন্তু ওনারা প্রফেসর ইউনূসকে ইনভাইট করেছেন যে ওই ফোরামে যেন উনি আসেন কথা বলেন এবং উনি একটা খুব সুন্দর স্পিচ দিয়েছেন এবং বলেছেন যে আমরাও উই আর পার্ট অফ সাউথ ইস্ট এশিয়া, তা আমরাও আসিয়ানের মেম্বারটা হতে চাই। আর আসিয়ানের মেম্বার হওয়া মানে হচ্ছে আপনার বাংলাদেশের নতুন দিগন্ত উন্মোচন হওয়া, বিজনেসের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, পিপল টু পিপল এঙ্গেজমেন্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রে একটা বড় একটা বাজার উন্মুক্ত হয় এবং বাংলাদেশের ইকোনমির জন্য এর চেয়ে বড় নিউজ আর কিছু হতে পারে না। তো আসিয়ানের সাথে যেটা হয়েছে যে আনোয়ার ইব্রাহিম ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ওনার সাথে মিটিং হয়েছে, সাথে ছিলেন থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার, তার সাথে প্রায় 1 ঘন্টা একটা বড় মিটিং হয়েছে। থাইল্যান্ডে আপনি জানেন খুবই ইয়াং একটা প্রাইম মিনিস্টার, আগে থাকসিন সিনাওয়াত্রা ছিল তার মেয়ে, এবং খুবই উনি উৎসাহ দেখে এবং অনেকগুলো বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের সাথে থাইল্যান্ডের শিপিং
কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। আমরা এটা নিয়ে প্রেস রিলিজ দিয়েছি, তারপরে আমি আপনাদেরকে জানিয়েছি। এবং রোহিঙ্গা ক্রাইসিস, আসিয়ানের সাথে একটা বড় আলাপ ছিল হলো রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। রোহিঙ্গা ক্রাইসিস আপনি জানেন যে মায়ানমার হচ্ছে আসিয়ানের একটা মেম্বার এবং আসিয়ানের একটা ইনফ্লুয়েন্স আছে মায়ানমারের উপরে। তো আসিয়ানকে বলা হয়েছে, আসিয়ান লিডারদেরকে, যে তারা যাতে এই রোহিঙ্গা ক্রাইসিস যাতে রিজলভ করা যায় সেটা নিয়ে যাতে একটু জোরদার ভূমিকা পালন করে। এটার মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে বেশ কিছু মাস ধরে নতুন নতুন রোহিঙ্গা আবার বাংলাদেশে আসছে, প্রায় 70,000 অলরেডি এসছে এবং এই যে আগের যে 1 মিলিয়নের বেশি ছিল তার সাথে এটা এসছে এবং এটা বাংলাদেশের জন্য ধরেন একটা বড় চিন্তার বিষয়। এটা স্টিডিলি রোহিঙ্গা পপুলেশন এখানে যারা ছিল প্রায় অনেকেই বাংলাদেশে এসে পড়ছেন এবং এই পুরো বার্ডেনটা আমাদের উপরে নিতে হচ্ছে। তা আমরা বাংলাদেশ গভর্নমেন্ট তো যথেষ্ট করছে, আমরা ইন্টারন্যাশনাল আসিয়ান কান্ট্রিগুলোকেও চাচ্ছি যে যারা যাতে এখানে ভূমিকা পালন করে। প্রফেসর ইউনূস আপনি জানেন উনি এসেই একটা মুভ নিয়েছেন যে রোহিঙ্গাদেরকে নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে, এই বছরই হবে, আমরা আশা করছি সেপ্টেম্বর নাগাদ হতে পারে এবং এটার এখনো ভেন্যুটা এখনো ঠিক হয়নি। বাট ভেন্যু ঠিক হলে যেটা হবে যে ইউএন এখানে কো হোস্ট, ইউএন আর বাংলাদেশ মিলে এটা পুরো পৃথিবীতে যারাই এই রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়ে যারা সম্পর্কিত বা যারা একটু ইনফ্লুয়েন্স করতে, আমরা সবাইকে ডাকছি। 70টার উপরে দেশ বা এজেন্সি এরা পার্টিসিপেট করবে আমরা আশা করছি। তো এই বিষয়ে আলাপ হয়েছে, ওনারা সমর্থন জানিয়েছেন এই কনফারেন্সের প্রতি। থাই প্রাইম মিনিস্টারের সাথে অনেক বিষয়ে আলাপ হয়েছে এবং আমরা আশা করছি যে থাই প্রাইম মিনিস্টার এই সময় বাংলাদেশের সাথে সম্পর্ক আরো উন্নত হবে এবং এদেশ এবং আরেকটা মিটিং এ ভিয়েতনামের প্রাইম মিনিস্টারও ছিলেন, তার সাথে একটু কথাবার্তা হয়েছে। তো এই পুরো বিষয়গুলো ছিল যে আসিয়ানে যাতে বাংলাদেশ মেম্বার হতে পারে। আপনি জানেন যে এখন যে আসিয়ানের যে মেম্বার কারা কারা হতে পারে সেই ব্যাপারে ওরা একটা ম্যাপ দিয়েছে, সেই ম্যাপের বাংলাদেশ নেই। কিন্তু আমরা মনে করি যে আমরা যদি প্রফেসর ইউনূস যদি কন্টিনিউয়াসলি উনি এটা নিয়ে কথা বলছেন, তাদের সাথে এঙ্গেজ হচ্ছেন এবং আমাদের কেসটা আমরা তাদের কাছে প্রেস করছি, তো আশা করছি যে আসিয়ানের দুয়ার আমাদের জন্য মুক্ত হবে এবং অলরেডি আমরা তাদের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে যাচ্ছি। আর একটু খানিকক্ষণের জন্য ইস্তিমুরের প্রেসিডেন্ট যিনি বাংলাদেশে কিছুদিন এসেছিলেন, ওনারাও আসিয়ানের মেম্বার হচ্ছেন। তো ওই ইস্তিমুরের প্রেসিডেন্ট হোসেন রামোস হোর্তার সাথে একটু মিটিং হয়েছে। আর একটা ব্রডার থিম ছিল যে ইউএন এজেন্সিগুলোর সাথে একটা বড়, ইউএন এজেন্সি এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা বড় একটা অনেকগুলো মিটিং হয়েছে। আপনি জানেন ইউএন বাংলাদেশের অনেক ডেভেলপমেন্টের অনেক বিষয়ে ইউএন সম্পর্কিত এবং সেই আলোকে আপনি ফলকার ট্যুর যে ইউএন এর হিউম্যান রাইটস এর হাই কমিশনার চিফ, ওনার সাথে একটা মিটিং হয়েছে। উনি জেনেভা থেকে আসছেন জাস্ট প্রফেসর ইউনূসের সাথে দেখা করার জন্য, উনি জেনেভা থেকে ফ্লাই করে এসছেন। তো ফলকার ট্যুরের সাথে মূল মিটিংটা ছিল যে আপনি জানেন জুলাই অগাস্টে যেই ভয়ানক অ্যাট্রোসিটি হলো, সেই অ্যাট্রোসিটিস গুলো ইউএন তার একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দিয়ে এটা ইনভেস্টিগেট করছে। তো আশা করা হচ্ছে যে ইউএন আমাদের কাছে খুব শীঘ্রই তাদের এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টটা দিবে এবং এই রিপোর্ট এই ইউএন ইনভেস্টিগেশনটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, এখানে কারো কোনো ইনফ্লুয়েন্স নাই। তারা একটা বড় রিপোর্ট আমাদের কাছে সাবমিট করবে এবং জেনেভা থেকে সিমালটেনিয়াসলি ওরা জেনেভা থেকে এটা একটা পাবলিশ করবে। আমরা আশা করছি যে এইটা আমাদের কাছে আসা মাত্রই এবং ইউএন এটা পাবলিশ করার পরই আমরা এটা সবার কাছে জানাতে পারবো। আর ইউএন ডাব্লিউটিও চিফের সাথে এনগোজি ইউএলা উনার সাথে ডক্টর এনগোজির সাথে কথা হয়েছে এবং ডক্টর এনগোজি খুব দুইটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে জানিয়েছেন। একটা হচ্ছে যে বাংলাদেশের আপনি জানেন যে বাংলাদেশ খুব দ্রুত খুব শীঘ্রই এলডিসি কান্ট্রি থেকে এটা গ্র্যাজুয়েশন হতে যাচ্ছে একটা মিডল ইনকাম কান্ট্রি হিসেবে। তো এই এলডিসিতে গ্র্যাজুয়েশন হলে একটা যেটা হয় যে অনেক ক্ষেত্রে এক ধরনের ট্যারিফ রিলেটেড কিছু সমস্যা হতে পারে। অনেক দেশে আমরা যেমন ইউরোপিয়ান ইউনিয়নে এক ধরনের ডিউটি ফ্রি এক্সেস পাই, তো সেই জায়গাটা একটু
কিছুটা হলেও এফেক্টেড হতে পারে। তো সেই জায়গাটা চিন্তা করে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে যে কিভাবে গ্র্যাজুয়েশনটা করা যায়, এটাকে এখনই করতে হবে নাকি আমরা একটু ডিলে করব, এই পুরো সিনারিও গুলো চিন্তা করা হচ্ছে এবং এটা নিয়ে একটা ভালোভাবে কাজ হচ্ছে ক্যাবিনেটের তরফ থেকে। তো ডক্টর এনগোজি বলেছেন যে বাংলাদেশের যাতে ডাব্লিউটিওতে এলডিসির থেকে যাতে গ্র্যাজুয়েশনটা স্মুথ হয় সেই ব্যাপারে ওনারাও কাজ করছেন এবং ওনারা আমাদের হয়ে কাজ করছেন। এই বিষয়ে তারা প্রত্যেকটা মানে যাদের সাথে কথা বলতে হয় তারা বাংলাদেশের হয়ে কথা বলবেন। এটা খুব একটা ইম্পর্টেন্ট মেসেজ ছিল। এবং সেকেন্ড মেসেজ হচ্ছে যে আপনি জানেন যে গ্লোবালি এক ধরনের আগে যেটা ছিল যে গ্লোবালাইজেশনের যে ঢেউ সেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা ছিল। এখন যেটা হচ্ছে যে একটা ট্রেড একটা রেস্ট্রিকশনের একটা টাইম এসে অনেকে ট্যারিফ ব্যারিয়ার বসাচ্ছেন। তো সেই জায়গায় যেটা হচ্ছে যে অনেকে ধরেন আগে যেটা ছিল যে যেই দেশ সবচেয়ে কম মূল্যে করবে সেই দিকে মানুষ যেত যে এটা পণ্য উৎপাদন করছে। তো এখন যে সেই অনুযায়ী অনেকে চায়নায় অনেক ইনভেস্টমেন্ট ছিল। তো ডক্টর এনগোজি বলেছেন যে এই যে গ্লোবাল যে ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে ম্যানুফ্যাকচারিং, সেই ক্ষেত্রে যাতে একটা বড় সাপ্লাই চেন বাংলাদেশে আসতে পারে সেই জন্য উনি কাজ করছেন। উনি পারসুয়েট করছেন বড় বিজনেসদেরকে যাতে তারা তাদের বিজনেসগুলো ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো বাংলাদেশে এসে রিলোকেট করেন। এবং এটা নিয়ে প্রফেসর ইউনূস এটা নিয়ে বারবার বলেছেন এবং উনি অনেক জায়গায় এটা সেই ইউএন এর থেকে উনি কিন্তু এই কথা বারবার বলছেন যে আমাদের 171 মিলিয়ন জনগণ এবং তারা খুব স্কিল লেবার এবং তারা ওয়ার্ল্ডের খুব যে কোনো পণ্য বানাতে পারেন। তো সেই জন্য আর আমরা এখন আমাদের ইনভেস্টমেন্টের যে কন্ডিশনগুলো আমরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করাটা আরো সহজসাধ্য করে দিয়েছি এবং এটার ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট যে কেউ এসে একটা খুব দ্রুত ম্যানুফ্যাকচারিং ইউনিট সেট আপ করতে পারবেন। সেই আলোকে যে গ্লোবাল যদি ধরেন বড় ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলি যদি বাংলাদেশে আসে দুইটা জিনিস হবে, যে একটা হচ্ছে আমাদের ইয়াং ছেলে মেয়েদের যে প্রচুর জব তৈরি হবে এবং আমাদের ইকোনমিটা চাঙ্গা হবে। ইউএনডিপি চিফ আকিম স্টাইনার তার সাথে কথা হয়েছে। উনি খুবই ইউএনডিপি আপনি জানেন বাংলাদেশে অনেক ডেভেলপমেন্ট প্রজেক্টে তারা ইনভলভ। উনি বাংলাদেশের সাথে কাজ করার আরো সুদৃঢ় ইচ্ছা ব্যক্ত করেছেন। ইউএনএর প্রধান এগেন জনাব গুতিয়ারেসের সাথে আবার কথা হয়েছে, ওনার সাথে একটা ছোটখাটো হালকা মিটিং হয়েছে। এবং আর একটা যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের এমডি ছিলেন, এটা যদিও এটা ইউএন এর প্রতিষ্ঠান না বাট এটা একটা মাল্টিল্যাটারাল এজেন্সি, ওয়ার্ল্ড ব্যাংকের একজন ম্যানেজিং ডিরেক্টর উনি আসছিলেন দেখা করতে এবং এসে বলেছে যে তোমাদের কি কি সাপোর্ট লাগবে আমাদেরকে বলবা। তাই উনি একই রকমের বিয়ার্ড উনি বাংলাদেশের কে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। এর আগে যখন প্রফেসর ইউনূস নিউ ইয়র্কে গিয়েছিলেন তখন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট তার সাথে দেখা করতে এসেছিলেন। এবারও ওয়ার্ল্ড ব্যাংকের এমডি নিজে তার একটা মানে এত টাইট শিডিউলের মধ্যে প্রফেসর ইউনূসের থেকে একটু সময় চেয়ে নিয়েছেন, নিয়ে তার সাথে ওটা ওদের ইন্টারেস্টে মিটিংটা হয়েছে। আর এগুলো অনেকগুলো মিটিং এর মূল থিম একটা, সেটা হচ্ছে যে স্টোলেন মানি কিভাবে রিকভারি করা যায়। এটা একটা খুবই আপনি জানেন হোয়াইট পেপার কমিটি বলেছে $234 বিলিয়ন বাংলাদেশের থেকে শেখ হাসিনার সময় চলে গেছে এবং এটার সাথে অলিগার্করা জড়িত, পলিটিশিয়ানরা জড়িত। এবং এটা দেখেন এই ধরনের এই রিলেটেড একটা বিষয় ইউকের পলিটিক্সে তোলপাড় হয়ে গেছে, একজন ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার রিজাইনও করেছেন। তারপরে তৃতীয় একটা ব্রডার থিং ছিল যে অনেকগুলো বড় বড় বিজনেস প্রতিষ্ঠানের সিইও প্রফেসর ইউনূসের সাথে মিট করতে, এটা উনাদের ইচ্ছাতে উনারা লাইন আপ করেছেন যে উনার সাথে মিট করবেন। এবং তাদের মধ্যে যারা ছিলেন আমি বলি ডিপি ওয়ার্ল্ডের সিইও, ডিপি ওয়ার্ল্ড আপনি জানেন ওয়ার্ল্ডের লার্জেস্ট পোর্ট ম্যানেজমেন্ট কোম্পানি। তারপরে এপি মোলার মার্কস, এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট শিপিং কোম্পানি এবং ওরা পোর্ট প্রচুর 70টার মতো পোর্ট ম্যানেজ করে। এবং আর একটা হচ্ছে রেড সি গেট, আপনি জানেন রেড সি গেট হচ্ছে একটা সৌদি কোম্পানি এবং আমাদের যে পতেঙ্গা টার্মিনাল ওইটা ওরা অলরেডি ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে।
এদের তিনজনের সিইও এসেছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। আমি বলবো যে একজনের হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সুলতান আহমেদ বিন সুলাইমান আসছিলেন, উনি ওদের গ্রুপ চেয়ারম্যান এবং গ্রুপ সিইও উনি আসছিলেন, এবং উনি তো জানিয়েছেন যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চান। এপি মোলার মক্সের ডিরেক্টর রবার্ট মার্কস উগলা, উনি ছিলেন হচ্ছে ডেনিশ একটা মানে মার্কস ফ্যামিলির একজন শিয়ন, মানে একজন ওদের বংশের একজন লোক, এবং খুব তারা মার্কস লাইন জানেন আপনি, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট। এবং রেড সি গেটের আমির আলী রেজা, উনাদের বাংলাদেশের ব্যাপারে বিশেষ করে চিটাগাং পোর্টের এবং এই পুরো কোস্টাল বেল্টে যে আমাদের অনেকগুলো যে পোর্ট হচ্ছে সেগুলোর বিষয়ে তাদের ইন্টারেস্ট আকাশচুম্বী। এটার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশের বিজনেস কনফিডেন্সটা ফিরে এসছে ইন্টারন্যাশনাল বিজনেসের কাছে, এবং এর আলোকেই তারা বাংলাদেশের চাচ্ছিলেন যে প্রফেসর ইউনূসের সাথে দেখা করে তাদের ইন্টারেস্টটা জানানো, যে তারা ইনভেস্টমেন্ট করতে চান। দুবাই পোর্ট ওয়ার্ল্ড জানিয়েছে যে তারা নিউমরিক কন্টেনার টার্মিনালে ইনভেস্টমেন্ট করতে চান, আর রেড সিগে বলছে যে তারা মাতারবাড়ি পোর্টটাকে ম্যানেজ করতে চান। এপি মোলার মক্স চাচ্ছেন তারা লালদিয়া টার্মিনালকে এটা ম্যানেজ করতে চান, এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশের মানে মূল যে জিনিসটা পোর্ট ম্যানেজমেন্ট বা পোর্টের এফিসিয়েন্টটা বাংলাদেশের ভবিষ্যতের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আমাদের পোর্ট যদি এফিসিয়েন্ট না হয় বিদেশি বড় ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে না। এবং আপনারা জানেন যে গার্মেন্টসে আমরা খুব যেগুলো লোয়ার টিয়ার যেগুলো পণ্য সেগুলো আমরা ম্যানুফ্যাকচার করি, টি শার্ট করি, শার্ট করি, প্যান্ট করি, সোয়েটার করি, এগুলোর কিন্তু খুব বেশি মানে এটার প্রফিটেবিলিটি অত বেশি না। কিন্তু যদি আপনার পোর্ট যদি এফিসিয়েন্ট হয় এবং খুব দ্রুত যদি আমরা আমাদের পণ্যগুলো বিদেশে পাঠাতে পারি, তাহলে যেতে হয় যে বড় বড় ওয়ার্ল্ডের বড় বড় ব্র্যান্ডস, বড় বড় রিটেলার তারা বাংলাদেশে এসে ইনভেস্ট করবে, কারণ ওরা চায় যে যেগুলো হাই এন্ড আইটেম সেগুলো হয় কি তারা চায় যে 15-20 দিনের মধ্যে ডেলিভারিটা চায়, 1 মাসটা। এবং এটার জন্য কিছুদিন আগে এই একই কথা বলে গেছেন হচ্ছে ইয়াংওয়ান হচ্ছে বাংলাদেশের থেকে লার্জেস্ট এক্সপোর্টার, বাংলাদেশ থেকে গার্মেন্টস এর লার্জেস্ট এক্সপোর্টার কোরিয়ান। ইয়াংওয়ানের কিহাক সুনু বলে গেছেন যে পোর্ট এফিসিয়েন্সি বাড়ানো ছাড়া বাংলাদেশের থেকে হাই এন্ডের এক্সপোর্ট আইটেম করাটা ইম্পসিবল অলমোস্ট। তো সেটার ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্টের ফোকাসটা হচ্ছে যে চিটাগাং পোর্ট বা পুরো বে অফ বেঙ্গলের যত পোর্ট যে সিস্টেম আছে সবগুলোর এফিসিয়েন্সি বাড়ানো। তো সেই আলোকে এনারা তিনজন আসছেন এবং এদের কনফিডেন্সটা বাংলাদেশের উপরে আছে, এবং বাংলাদেশ আমরা আশা করছি সামনে বাংলাদেশের যদি পোর্ট এফিসিয়েন্সি বাড়ানো যায়। এবং ওরা আর একটাও বলেছেন যে ওরা গ্রিনফিল্ড টেকনোলজি নিয়ে আসতে চান, মানে যাতে কার্বন ইমিশনটা খুবই কম হবে এবং এফিসিয়েন্সি খুব ভালো হবে। এবং ওনারা কাস্টমসের ব্যাপারেও খুব যুগান্তকারী কিছু সফটওয়্যার আনতে চান, যার ফলে কাস্টমস ম্যানেজমেন্টটা এমন ভাবে হবে যাতে পিপল টু পিপল কোনো ইন্টারাকশনই হয় না, পুরোটাই আপনি কম্পিউটারাইজ হবে। আপনি নিজে আপনার পণ্য পাঠালেন, ওই দিক দিয়ে আরেকজন নিয়ে নিল, এখানে এসে কোনো লোকের সাথে দেখা করতে হবে। আর লোকের সাথে দেখা করা মানেই হচ্ছে ধরেন কিক ব্যাকের অপরচুনিটি তৈরি হয়, ব্রাইবিং এর অপরচুনিটি তৈরি হয়। তো সেই জায়গাটা আমরা ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছে যে এই জায়গাটা যাতে পুরোপুরি ডিজিটাইজেশনটা হয়। আর এছাড়া টেলিনর এবং ভিয়ন, যারা বাংলাদেশে টেলিনর তো আপনি জানেন যে গ্রামীণ ফোনের মূল ইনভেস্টর, ভিয়ন হচ্ছে বাংলালিংকের ওনার, তাদের সিইও প্রফেসর ইউনূসের সাথে দেখা করেছেন। রে ডালিও উনি একটা বড় হেনফাস ম্যানেজার, ওনার খুব ইনভেস্টমেন্টের উপরে বড় বই আছে, ওনার খুবই আমেরিকান বড় বিলিয়নিয়ার। উনি এসেছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে, এবং উনি বলেছেন যে যে ট্রাম্প নিয়ে যে অনেক আলাপচনা হচ্ছে, উনি বলেন যে এইটার ঢেউ বাংলাদেশ বা এই সমস্ত জায়গায় তেমন একটা পড়বে না। মেটার গ্লোবাল পলিসি চিফ নিক ক্লেগ এর সাথে একটা খুব ফ্রুটফুল একটা মিটিং হয়েছে। মেটা জানেন আপনি যে মেটা হচ্ছে ফেসবুকের ওনিং কোম্পানি, এবং ফেসবুকের চিফ কিছুদিন আগে মার্ক জুকারবার্গ বলেছেন যে ইউএসএ তারা মেটা যে ফ্যাক্ট চেকিংটা করে এবং ওদের প্ল্যাটফর্ম ইউজ করে যারা প্রতিদিন মিথ্যা নিউজ দেয় সেটাকে ওরা কিছু কিছু ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে এটাকে ওরা ক্লিন আপ করে।
তো এই ফ্যাক্ট চেকিং সার্ভিসটা ওরা ইউএসএ তে আর রাখবে না। তো এই জন্য আমাদের আশঙ্কা ছিল যে বাংলাদেশে আপনি জানেন পতিত স্বৈরাচারের যে বটগুলো যে পরিমাণ প্রতিদিন ফেসবুকে মিথ্যা নিউজ দেয়, তো ওইটাকে কিভাবে ক্লিন আপ করা যায়, এটা একটা বড় আমাদের একটা কনসার্ন। তো সেইটার জন্য মেটার নিক ক্লেগের সাথে আলাপ হয়েছে, স্যার সরাসরি বলেছেন যে ইউএস এর এটা কি বাংলাদেশে এফেক্টেড হবে কিনা। তো সেই ক্ষেত্রে উনি মেটার চিফ বলেছে যে না, ইউএস ওইটা শুধুমাত্র ইউএসএ সম্পর্কিত, বাংলাদেশে এটার কোনো ইম্প্যাক্ট পড়বে না। বাংলাদেশে মেটা তাদের ফ্যাক্ট চেকিংটা বরঞ্চ আরো বাড়াবে। উনি যে শব্দটা বলেছেন স্কেল আপ করবে এটা। এটার ফলে যেটা হচ্ছে যে যারা ফেসবুকের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ান, যারা আজে বাজে প্রচুর ফেসবুকের মাধ্যমে বুলিং করেন, এগুলোর ব্যাপারে তারা মেজার নেবেন। এটা এই বিষয়ে খুব বাংলাদেশে আমরা এটা নিয়ে আপনাদের একটা প্রেস রিলিজও দিয়েছি। এটা আর নিক ক্লেগ, স্যার নিক ক্লেগ আপনারা জানেন যে ইউকের একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ান ছিলেন। ইউকের উনি ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান ছিলেন। তো ওনার সাথে মিটিংটা খুব ফ্রুটফুল ছিল এবং উনি বলেছেন যে বাংলাদেশের ব্যাপারে তাদের একটা স্পেশাল অ্যাটেনশন থাকবে এবং বাংলাদেশে তারা যারা যারা ফ্যাক্ট চেক করছেন তাদের থার্ড পার্টি ফ্যাক্ট চেক সেটা ওরা আরো বাড়াবে। আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় ছিল, সেটা হচ্ছে যে কঙ্গোর আপনি জানেন যে একটা খুব বড় ফরেস্ট, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট কঙ্গের ফরেস্ট নিয়ে আপনারা সবাই পড়াশোনা করে জানেন। ওইখানের একটা ভিরুঙ্গা রিজার্ভ ফরেস্ট আছে, এটা খুব মানে পুরো ইউকে যে মানে ইউনাইটেড কিংডমের সেটা দ্বিগুণ। তো সেই জায়গায় একটা স্যারের যিনি আইডিয়া, প্রফেসর ইউনুসের যে আইডিয়া মাইক্রো ক্রেডিট, এটা নিয়ে এই কঙ্গোর এই রিজার্ভ ফরেস্ট তাকে কিভাবে কনজার্ভ করা যায়, এটা যাতে ডিস্ট্রয় না হয়ে যায়। এটা আপনি জানেন কঙ্গোতে অনেক বছর ধরে 2 দশকের বেশি সময় ধরে সেখানে সিভিল ওয়ার চলছে এবং ওয়ার্ল্ডের এটা বলা হয় যে সবচাইতে ভয়ঙ্করতম ডেডলিয়েস্ট সিভিল ওয়ার। যেখানে সিভিল ওয়ার কি বলবো, ওইখানে অনেকগুলো রেবেল গ্রুপ আছে, অনেক ধরনের সমস্যা আছে। সেই জায়গায় 60 লক্ষ লোক মারা গেছে। তো এখানে পিস অ্যান্ড স্ট্যাবিলিটিটা কঙ্গোকে আনা, এটা একটা গ্লোবাল কমিউনিটির একটা বড় কনসার্ন। তো সেই আলোকে বেলজিয়ামের একজন প্রিন্স আছেন ইমানুয়েল ডি মুরেট, উনি ওইখানে কাজ করছেন। তো উনি ওইখানে কাজ করার ফাঁকে উনি প্রফেসর ইউনুসের সাথে কয়েক বছর আগে দেখা করেছিলেন। ওনাকে বলেছেন যে আপনার আইডিয়া যদি থাকে আমরা এখানে কিভাবে আর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আনতে পারবো। তো সেই আলোকে প্রফেসর ইউনুসের থেকে মানে উনি মাইক্রো ক্রেডিট যেটা বাংলাদেশের গ্রামীণ ব্যাংক চালু করেছেন, প্রফেসর ইউনুস চালু করেছেন, সেটা দ্বারা ইন্সপায়ার্ড হয়ে কংগ্রের ওই বিরুঙ্গা ফরেস্টে ওনারা এটা ইন্ট্রোডিউস করেছেন এবং উনি একটা মানে অসম্ভব ভালো একটা রেজাল্ট পেয়েছেন। তো এইটার কারণে দেখা যাচ্ছে যে ওর কারণে এই মাইক্রো ক্রেডিট ইন্ট্রোডিউস করার কারণে ওইখানে 21,000 জব তৈরি হয়েছে এবং তার একটা বড় অংশ 11% এটা হচ্ছে যারা রেবেল সোলজার ছিল, যারা হানাহানিতে জড়িত ছিল, তারা এসে এটা যেহেতু মাইক্রো ক্রেডিট প্রোগ্রামটা এক্সপান্ড করছে, সেই এটা তারা তাদেরকে আস্তে আস্তে ফর্মাল কম্বাটেন্টস গুলো এখানে জয়েন করেছে এবং এটার ফলে যেটা হয়েছে যে কনজারভেশন এফার্টটা আরো বৃদ্ধি পেয়েছে এবং এটা কিছু কিছু জায়গায় পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এসছে। সেটা নিয়ে সিরিজ আকারে WEF মিটিং হয়েছে এই যে এই এফার্ট গুলো নিয়ে। এটার মূল উদ্যোক্তা নিয়েছিলেন মিটিংটার বেলজিয়ামের কিং ফিলিপ, উনি এটার মূল উদ্যোক্তা করেছেন। কিং ফিলিপ প্রফেসর ইউনুসের সাথে নিজে এসে দেখা করেছেন এবং উনি অনুরোধ করেছেন যাতে উনি আর ইমানুয়েল মুয়েরোর জন্য ওনার সাথে আবার একবার দেখা করতে পারে। সেটা আর একটা মিটিং হয়েছে এবং পরবর্তীতে এটা আরো বড় আকারে একটা মিটিং হয়েছে যেখানে কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকেদি ছিলেন, জন কেরি আপনি জানেন ইউএস এর ফর্মার ক্লাইমেট চেঞ্জের উপর ওদের এনভয়, উনি ছিলেন অ্যাম্বাসেডর এবং জন কেরি তো আপনি জানেন একজন খুবই ইনফ্লুয়েন্সিয়াল সিনেটর ছিলেন, ইউএস এর সেক্রেটারি অফ স্টেট মানে ওদের ফরেন মিনিস্টার ছিলেন, উনি ছিলেন, কয়েকজন মিনিস্টার ছিলেন, কিং ফিলিপ ছিলেন এবং প্রিন্স ইমানুয়েল ডি মেরোট ছিলেন। সবাই মিলে এটা নিয়ে একটা বড় মিটিং হয়েছে এবং এখানে প্রফেসর ইউনুসকে তারা ইনভাইট করেছেন, উনি ওইখানে গিয়েছেন এই বিষয়ে তার মতামত গুলো দিতে।
এবং আশা করা যায় যে এটা যদি এক্সপান্ডেড হয়, এই যে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম, তাহলে ওই কঙ্গোর যে রিজার্ভ ফরেস্ট বিরঙ্গা এটা রক্ষা পাবে এবং এখানে কিছুটা হলে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরবে। আর অন্যান্য মিটিং এর মধ্যে আলগোরের সাথে একটা মিটিং হয়েছে। উনি জানেন উনি ইউএস এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং ওনার সাথে ওনার যখন একবার তো ওনার অলমোস্ট প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন, যাক আলগোরের সাথে মিটিং এর মূল ছিল গ্লোবাল জিও পলিটিক্স নিয়ে কথা হয়েছে এবং উনি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন প্রফেসর ইউনূসের লিডারশিপে এবং উনি বলেছেন যে উনি বাংলাদেশের হয়ে কাজ করবেন, বাংলাদেশের বিষয়ে তার যথেষ্ট ইন্টারেস্ট আছে। আর মিটিং হয়েছে অ্যাগনেস ক্যালামার্ট, উনি সেক্রেটারি জেনারেল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের, ওনার সাথে একটা বড় মিটিং হয়েছে। উনি বাংলাদেশের আমরা যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটা যে গভর্নমেন্টের স্টেটের এটার পুনর্গঠন নিয়ে উনি ডিসকাশন হয়েছে। রোহিঙ্গা ইস্যু, আপনি জানেন রোহিঙ্গা ইস্যু আমি একটু আগে বলেছি, যেটা আবার গ্লোবালি যথেষ্ট মানে প্রফেসর ইউনূস চাচ্ছেন যাতে এই ইস্যুটা গ্লোবালি এটা আবার জন্য ডিসকাস হয়, গ্লোবাল ফোকাসে যাতে আসে এবং গ্লোবাল ম্যাপের এই যে এত আলোচনা অন্যান্য অনেক, এটা যাতে ওয়ান অফ দ্য টপ একটা ইস্যু হিসেবে এমার্জ করে, সেটা নিয়ে আলাপ হয়েছে। এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে খুব বড় আলাপ হয়েছে। আপনি জানেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপগুলো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে ভয়ঙ্কর খুবই চিন্তিত ছিলেন এবং ওইটার আলোকে যে র্যাবের উপরে যে একটা ইউএসএ যেই আপনি জানেন স্যাংশন ইম্পোজ করেছিল, সেটা 2021 সালের 10ই ডিসেম্বর, এটা মূলত ছিল এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য। তো তখন যেটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপ যেই কাউন্ট করেছিলেন যে 660টার মতো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কথা, কিন্তু এখন আমরা যখন ইনকোয়ারি কমিশন করে দেওয়া হয়েছে, এখন এই নাম্বারটা ধারণা করা হচ্ছে 3,500। অলরেডি 1776টার মতো কমপ্লেন্ট পাওয়া গেছে, কিন্তু অনেকে এখনো ভয়ে আছেন যে যদি তাদের বিষয়টা বলেন এটার ইম্প্যাক্ট রিপার্কেশন কি হবে। হ্যাঁ, তো সেই জন্য এটা আমরা ওই কমিশন আমাদেরকে জানিয়েছেন যে এটা 3,500-এর বেশি হবে। তো সেইটা নিয়েও অ্যাগনেস ক্যালামার্টের সাথে কথা হয়েছে, এটা নিয়ে আমরা কি করতে যাচ্ছি, এদেরকে কিভাবে বিচারের আওতায় আনা যাবে, যারা যারা জড়িত ছিল তাদের বিষয়ে আমরা কি কি করছি সেটা নিয়ে আলাপ হয়েছে। ফিফার প্রেসিডেন্টের সাথে একটা বড় আলাপ হয়েছে এবং ফিফা প্রেসিডেন্ট স্যারের ইনভাইটেশন একসেপ্ট করেছেন। জিয়ানো ইনফান্তিনো ফিফার প্রেসিডেন্ট, উনি বাংলাদেশে খুব দ্রুতই সফরে আসবেন। আসলে যেটা হবে যে উনি বাংলাদেশের ফুটবলের ব্যাপারে তার একটা স্পেশাল ইন্টারেস্ট আছে, বিশেষ করে বাংলাদেশের মেয়েরা। আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের মেয়েরা দ্বিতীয়বারের মতো সাফ এর চ্যাম্পিয়ন হয়েছে। তো ওদের একটা যেটা আমরা দেখেছি যে তাদের ইনফ্রাস্ট্রাকচারে একটু অভাব আছে, তা অবশ্যই তারা অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে বলেছেন। তো সেই বিষয়টাও তারা ফিফা ইন্টারেস্ট শো করেছে যে তাদের বাংলাদেশের মেয়েদের ওমেন ফুটবলের ইনফ্রাস্ট্রাকচারে তারা ইনভেস্ট করবেন। আরেকটা হচ্ছে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন সেখানে এবং বেশিরভাগই ইন্টারভিউর ইন্টারেস্টটা ছিল যে গ্লোবাল যারা বিজনেস এবং ফিনান্সিয়াল যারা টপ নিউজ পেপার বা ম্যাগাজিন, তাদের ইন্টারেস্টের একদম কেন্দ্রবিন্দুতে প্রফেসর ইউনূস ছিলেন। এটা একটা অভূতপূর্ব, মানে বাংলাদেশের ব্যাপারে তাদের ইন্টারেস্টটা আপনি দেখবেন যে চূড়ান্ত মাত্রায়। তো সেই জায়গায় প্রথমে এফটির একটা ইন্টারভিউ হয়েছে। এফটির ইন্টারভিউটা উনি দিয়েছেন মার্টিন উলফ হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ জার্নালিস্ট, এবং গিডিয়ান রাহমান উনি ওদের ফরেন এডিটর। ইকোনমিক্স ম্যাগাজিন, আপনি জানেন ইকোনমিক্স ম্যাগাজিন বাংলাদেশকে কিছুদিন আগে তাদের কান্ট্রি অফ দ্য ইয়ার ঘোষণা করেছে গ্লোবাল, এবং তাদের ফরেন এডিটর প্যাট্রিক ফুলিস আসছিলেন। এছাড়া রয়টার্স, কাইজিন মিডিয়া চায়নার এবং কোরিয়ান একটা মিডিয়ার সাথে ইন্টারভিউ দিয়েছেন। WEF এর 2-3টা ফোরামে উনি ইন্টারভিউ দিয়েছেন। আর এছাড়া সোশ্যাল ইভেন্টে উনি অনেকগুলো ছিলেন। আপনার WEF এর একটা ফোরামে উনি কথা বলেছেন, যেটা কি ফোরাম ছিল, যে WEF এর যিনি চিফ ক্লজ শোয়াব,
উনি হচ্ছেন এটা গত 25 বছর ধরে এটা অর্গানাইজ করেন, এটাকে ওয়ার্ল্ডের নাম্বার 1 ইভেন্ট বানিয়েছেন। তো ক্লাস শোয়াব উনাকে নিজে, প্রফেসর ইউনুসকে উনি একটা ইন্টারভিউ নিয়েছেন, ওইটা আমরা ডাইরেক্ট টেলিকাস্ট করেছি, এটা আপনারা দেখেছেন। তো ওইখানে এটা ওনার যে ড্যাভোসে যে প্রফেসর ইউনুসের যে মর্যাদা কি সেটার একটা আপনি রিফ্লেকশন এই ইন্টারভিউতে আপনারা দেখেছেন। উনি এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, সোশ্যাল এন্টারপ্রেনারশিপ এবং অন্যান্য সোশ্যাল ইভেন্টে উনি কথা বলেছেন। উনি মিউনিক সিকিউরিটি কনফারেন্সের চিফ অ্যাম্বাসাডার হাউজেন এসেছিলেন, তাকে ইনভাইট করতে। মিউনিক সিকিউরিটি কনফারেন্স ওয়ার্ল্ডের টপ সিকিউরিটি রিলেটেড টপ কনফারেন্স, সেখানে ওনার ইনভাইটেশন দেওয়া হয়েছে, স্যার এখনো জানাননি এই বিষয়ে। তারপরে দুবাইয়ের যিনি আমির শেখ রশিদ বিন মাকতুম, তার মেয়ে শেখ লতিফা আসছিলেন স্যারের সাথে দেখা করতে, উনি ইনভাইটেশন দিয়েছেন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট, এটা আগামী মাসে হবে দুবাইতে, এবং আশা করা যাচ্ছে স্যার হয়তো ওইখানে যাবেন। এবং সেই দুবাই ওনাদের সাথে ইনভেস্টমেন্ট এবং বিজনেস এর বিষয়ে আলাপ হয়েছে, এবং বাংলাদেশের ব্যুরোক্রেটদের ট্রেনিং এর বিষয়ে আলাপ হয়েছে। উনি কনক্লুডিং ডিনারে, যেটা শেষ দিনে যেটা ডিনারে, সেটা উনি গেস্ট অফ অনার ছিলেন, এবং সেইখানে গ্লোবাল যারা এন্টারপ্রেনর যাদেরকে ওইখানে উনি নিজে, হি ওয়াজ দ্য ওয়ান পার্সন, হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্সন হু গেভ অ্যাওয়ার্ডস টু দ্য গ্লোবাল এন্টারপ্রেনর্স। এই ছিল, আরো অনেক ইভেন্ট ছিল, এবং আরো অনেক ইন্টারেস্ট ছিল ওনার সাথে দেখা করার। কিন্তু আপনি জানেন 3 দিনে 47টা ইভেন্ট, অনেক ইভেন্ট ছিল। থ্যাংক ইউ। আরেকটা আপডেট একটু আজকে দিয়ে দিই, সেটা হচ্ছে চিফ অ্যাডভাইজার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, কারণ আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পর 90 দিনের জন্য ইউএসএইড এর যাবতীয় সাহায্য স্থগিত করেছে পুরো পৃথিবীর সব দেশের। তো সেখান থেকে আপনার রোহিঙ্গাদের জন্য ইউএসএইড যে নিউট্রিশন এবং রিসোর্সেস প্রোভাইড করতো, ওইটার থেকে ওই এটা এক্সাম হয়েছে, তো ওইটা জারি থাকবে। তো এটার জন্য এটা এফেক্টেড হবে না, এটা জারি থাকবে, ওইটার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং এই সুবাদে আজকে ইউএস এমবেসি চিফ অ্যাডভাইজার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে দেখা করেছেন, এবং উনিও এই অবস্থায় ধন্যবাদ দিয়েছেন। থ্যাংক ইউ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে এবার একটু নাম বলে কোয়েশ্চেন করতে হবে। শরীফ ভাই, আমি এসেছি রাশিদুল ইসলাম। আপনি ডাব্লিউটিও ডিজি মহোদয়ের সঙ্গে আমাদের চিফ অ্যাডভাইজারের যে মিটিং এর কথা বলছিলেন, যে আপনাদের যে এলডিসি গ্রাজুয়েশন যেন মসৃণ ভাবে হয়, সেক্ষেত্রে ওনারা সহযোগিতা করবেন। আমি জানি যে বাংলাদেশ চাইছে যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পাচ্ছে, বাণিজ্য সুবিধার জন্য আরো কয়েক বছর আমরা পাই, বিশেষ করে ইউরোপীয় মার্কেটে। তারপরে আমাদের যে ফিশিং এর উপরে আমরা যে সাবসিডি, এইগুলো যদি কন্টিনিউ করতে পারি, এরকম কোন সুনির্দিষ্ট কোথায় ওনারা সহযোগিতা করবে, এরকম কোনো কিছু আলোচনা হয়েছে কিনা? আরেকটি প্রশ্ন করতে পারবো? আমি এটা উত্তর দিয়ে নেই। আমার দেখেন, যখন টপ লেভেলে মিটিং হয় তখন কিন্তু এই যে খুব নিটিগ্রিটি একদম ডিটেল আলাপগুলো হয় না। উনিরা ব্রড বেসড একটা পলিসি জানিয়ে দেন যে বাংলাদেশকে তারা এই স্মুথ গ্রাজুয়েশনের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। হ্যাঁ, এটা পরবর্তীতে যারা ধরেন এই যে আমাদের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ জেনেভায় যিনি আছেন, উনি ওদের অফিসিয়ালদের সাথে এটা ঠিক করে নেবেন। জি, শফিক ভাই, আমি মেহেদী হাসান বলছিলাম একুশে টেলিভিশন থেকে। তো প্রফেসর ইউনুস সুইজারল্যান্ডে যাওয়ার পর থেকে আমরা দেখেছি অনলাইনে একটা প্রচারণা যে উনি পালিয়ে গেছেন আর ফিরবেন না। তারপরে এই সরকারের উপদেষ্টারা পালাচ্ছেন, গাড়ি বস্তা গোছাচ্ছেন, খুবই সবাই পালিয়ে যাবে, সরকার কয়েকদিনের মধ্যে পড়ে যাবে। এই প্রচারণাগুলো কারা চালালো? সরকার কি এটা খতিয়ে দেখেছে? যারা পালিয়েছে তারাই চালাচ্ছে। হ্যাঁ, শেখ হাসিনা পালায় না বলে উনি পালিয়ে গেলেন, ঠিক না? ওনার চেলাচাম মুন্ডারা এগুলো করছেন। হ্যাঁ, ওনাদের এটা তো উনি প্রতিবার আসলে ওনারা এগুলো বলেন। এটা বলে যদি ওনারা একটু মনে সুখ পান, একটু সুখ পেতে দেন, ওনারা সুখ পাচ্ছেন, নিজেই নিজের পিঠটা একটু চুলকাচ্ছেন। হ্যাঁ, করেন সবাই। আমার নাম অমিত শোল, আমি দৈনিক সমতার পত্রিকায় কাজ করি। এই সফরে যেটা আমরা বুঝলাম
যে বাংলাদেশে মানে ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে বেশ একটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিভিন্ন দেশের লোকজনকে বলা হয়েছে যে বাংলাদেশে বিনিয়োগ করতে এবং বিনিয়োগের একদম অনুকূল পরিবেশ বাংলাদেশে এখন বিরাজমান, এরকম একটা মেসেজ আপনার কাছ থেকে। হ্যাঁ, এটা খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার। জি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিন্তু অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা গণমাধ্যমে এরকম খবর দেখতে পাচ্ছি। পাশাপাশি আপনি দেখেন সাম্প্রতিক সময়ে আপনার গাজীপুরে গ্রামীণ ফেব্রিক্সটা একদম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হল। তো এইরকম যখন অবস্থা যে বাংলাদেশে শিল্পাঞ্চল যদি আশুলিয়া গাজীপুর এই এলাকাটা ধরি, এখানে কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা চলছে। তো এইরকম অবস্থার মধ্যে মানে বিদেশিরা তারা কিভাবে মানে আশ্বস্ত হবে যে বিনিয়োগের অনুকূল পরিবেশ বাংলাদেশে? এইটার মূল সমস্যাটা হচ্ছে আপনারা এটা বিগার পিকচারটাই দেখছেন না। আপনি বিগার পিকচার দেখলে, আমি আপনার এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং আমি খুশি যে আপনি এই প্রশ্নটা উঠিয়েছেন। তো বিগার পিকচার দেখলে আপনি এই প্রশ্নটা উঠাতেন না। এই জন্য আপনি মূল কি জিনিস দেখবেন, আপনি দেখবেন যে আমার এক্সপোর্টটা কত বাড়ছে, গার্মেন্টস এর এক্সপোর্ট কি কমেছে। এই যে আজকেও আমি একটা পত্রিকায় দেখলাম যে 51টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। এখন ফ্যাক্টরি খুলবে বন্ধ হবে, এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস। কিন্তু আমার যখন গভর্নমেন্ট দেখে সেটা হচ্ছে যে বাংলাদেশের এক্সপোর্ট কি বাড়ছে। বাংলাদেশের এক্সপোর্ট অগাস্টে সেপ্টেম্বরে বেড়েছে 7%, অক্টোবরে 16 বা 18%, নভেম্বরে প্রায় 22%, ডিসেম্বরে 18%-এর মতো। তা আমাদের তো গ্রোথ তো সেই রকমই, সেই লেভেলেই আছে। তো এইটা তো রিফ্লেক্ট করে না যে, আর যে কয়টা ফ্যাক্টরি দেখেন সেগুলো কিন্তু এই বেশিরভাগই ফ্যাক্টরি যাদের ওনারা পালিয়ে গেছেন, দিয়ে পুরো বার্ডেনটা আমাদের উপরে দিয়ে গেছেন। পুরো ব্যাংকগুলোতে চুরি করে যা যা ছিল সব নিয়ে পালিয়ে গিয়ে এই লোকগুলোর এখন বেতন না দিয়ে ওনারা ওইখানে এটা মজা দেখতেছেন অনেকে। কিন্তু আপনার দেখতে হবে যে এই যে নতুন যে এক্সপোর্ট বাড়া মানে হচ্ছে জব আরো তৈরি হওয়া। আপনি এক্সপোর্ট বাড়াই, আপনি যে এক্সট্রা $1 বিলিয়ন যে এক্সপোর্ট হচ্ছে সেটার জন্য তো কেউ না কেউ তো সুতার কাজ করতেছে, কেউ কেউ তো হয়তোবা সেলাইয়ের কাজ করছে। আপনি ওভারঅল তো এক্সপোর্ট তো আমাদের বাড়ছে। আর বাংলাদেশে আপনি দেখেন একটা সময় ছিল 4000 ফ্যাক্টরি ছিল, 4000 ফ্যাক্টরি মিলে $20 বিলিয়ন করতো, কেননা তার ইম্পোর্ট এক্সপোর্টটা ছিল ছোট ছোট। এখন ফ্যাক্টরিগুলো যেটা হচ্ছে যে কনসলিডেশন হচ্ছে, একটা ফ্যাক্টরি বিশাল জায়ান্টের মতো হয়ে যাচ্ছে। আগে 1991 সালে বাংলাদেশ একা এক্সপোর্ট করত $1 বিলিয়ন, এখন হামিম গ্রুপ একাই প্রায় $1 বিলিয়ন করে, একটা কোম্পানি। তো সেই এই বিষয়টা আপনি দেখবেন যে ওভারঅল এক্সপোর্টটা কি আমাদের কমেছে। আপনি ফিগারটা নেন, এবং আমরা কোন ধরনের কোন ফিগারে এক বিন্দু ম্যানিপুলেট করছি না। শেখ হাসিনার সময় বছরের পর বছর এক্সপোর্ট এর ফিগার ম্যানিপুলেশন হয়েছে, ওনার আমলেই এটা রিপোর্ট হয়েছে, আমাদের সময়ে না। আর যেটা হয়েছে আপনি দেখেন যে ভাঙচুর করছে কারা, 2-3টা ফ্যাক্টরি মিলেই কিন্তু ভাঙচুর হচ্ছে। এটা পুরো বাংলাদেশের ওভারঅল এক্সপোর্ট, বাংলাদেশের ওভারঅল ইকোনমিতে এদের মানে কন্ট্রিবিউশন খুবই মাইনিউস্কুল, একদমই কিছু না বলতে গেলে। থ্যাংক ইউ ভাই। আমি বাংলাদেশ প্রতিদিন থেকে বলছিলাম। আমার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে, গতকালকে এতদিন তো রাজনীতিবিদরা নির্বাচনের কথা বলেছে, গতকালকে একটা ব্যবসায়ী অ্যাসোসিয়েশন, হ্যাঁ, তারাও দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়ে সুপারিশ করেছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই ইউএসএআইডি যে সহায়তা বন্ধ হয়ে গেল, সারা বিশ্বেই হয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশে বাংলাদেশেও হয়েছে, কিন্তু বাংলাদেশের জন্য যেটা গুরুত্বপূর্ণ, সারা বিশ্ব কিন্তু রোহিঙ্গা মতো এত লাখ লাখ শরণার্থী আশ্রয় দেয় নাই। তো অন্তর্বর্তী সরকার আসার পরেও আমরা শুনেছি যে আরো 1 লাখের উপরে নতুন করে শরণার্থী এসেছে। তো এইটার উপরে এই ইউএসএআইডির যে সহায়তা বন্ধ স্থগিত হয়ে গেল, এইটা কি ধরনের প্রভাব পড়বে? এর বাইরেও কিন্তু ইউএসআইডি শরণার্থী ছাড়াও আমি বলি অসুবিধা নেই, এবং স্বাস্থ্য কার্যক্রমে যে সহায়তা করে থাকে, সেখানে এটা কি ধরনের প্রভাব পড়তে পারে? আমাদের ডিপিএস কিন্তু এটা নিয়ে বললেন, আলাদাভাবে বললেন, ঠিক না? না, আমরা রোহিঙ্গা বিষয়ে ওদের মূল যেটা সাহায্য আসে সেটা রোহিঙ্গা নিয়েই। আপনি জানেন ইউএস এই 7 বছর ধরে যে
রোহিঙ্গাদের যে একটা বড় অংশ বাংলাদেশে অবস্থান করছে, তাদের বিষয়ে ইউএস মোর দেন $2 বিলিয়ন দিয়েছে। এবং আমরা আশা করছি এই যে তাদের যে কন্ট্রিবিউশনটা এটা কন্টিনিউ থাকবে এবং এটা কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট হবে না। আর এটা যে হলো, এটা 90 দিনের কথা বলা হয়েছে। আর বাংলাদেশের সত্যিকার অর্থে ফরেন এই যে আপনি ডোনেশন এগুলো এমনিতেও অনেক আগে কমে গিয়েছিল। এটা খুব বাংলাদেশের জন্য এটা খুব ম্যাসিভ কোনো ইম্প্যাক্ট করবে না। ব্যবসায়ীরা, আমার মনে হয় ব্যবসায়ীরা তাদের, আমরা খুব ভালো ইনভেস্টমেন্ট ক্লাইমেট দিয়েছি, বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফিরে এসছে, বিদেশি প্রচুর ইনভেস্টররা বাংলাদেশে ইনভেস্ট করতে চাচ্ছে। আমার মনে হয় ব্যবসায়ীদের কাজ বাংলাদেশের দেখা যে আমরা তাদেরকে ঠিক মতো ইনভেস্টমেন্টের ক্লাইমেটটা দিতে পারছি কিনা, সেটাই হচ্ছে তাদের বিগ কনসার্ন হওয়া উচিত। আমি তামিজ আজকের পত্রিকায় আজকে এই মাদ্রাসা শিক্ষকরা কর্মসূচি দিয়েছিল, সেখানে পুলিশের যে ইয়ে করা সেটা অনেক সমর্থন হচ্ছে। পুলিশ শিক্ষকদের মধ্যে লাঠিচার্জ করেছে, আমাদের এটা পুরোটা ফুটেজ, এগুলো পুরোটা দেখতে হবে, দেখার পরে আমি এটার ব্যাপারে মন্তব্য করতে পারবো। বক্তব্য শুনছিলাম 36 মিনিটের উপরে, এবং আপনাকে ধন্যবাদ যে এই যে কথাগুলি বলেছেন আমরা প্রত্যেকটা নিউজ পেয়েছি এবং আপনার দ্রুততার সহিত থেকে পাঠিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনি পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিভিন্ন প্রতিশ্রুতির কথা শোনাবেন, আসলে কবে নাগাদ আমরা এই টাকা ফেরত পেতে পারি, বা যাদের সাথে কথা হলো তারা কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন? কারণ বিভিন্ন বাধা রয়েছে তথ্য দেওয়ার ব্যাপারে বা ফিরে দেওয়ার ব্যাপারে। আপনার কতটুকু আশাবাদী এবং কোন দিনক্ষণ কি আপনারা মাস উল্লেখ করতে পারেন যে কবে নাগাদ এই পাচারকৃত অর্থ ফিরে আসতে শুরু করবে? এটা খুবই একটা স্লো প্রসেস। গ্লোবালি এটা আপনি যদি দেখেন, এটা খুব স্লো প্রসেস পাচারকৃত টাকাটা ফিরে আনা। বাট এটার জন্য যত দ্রুত মুভ নেওয়া দরকার, ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মুভই নিয়েছে। সেন্ট্রাল ব্যাংকের থেকে টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছে, আবার অ্যাসেট রিকভারি কমিটি করে দেওয়া হয়েছে, এবং এটার 11টা BFIUর 11টা টিম কাজ করছে। আমরা ওয়ার্ল্ডের টপ কনসালটেন্সি এজেন্সিদের সাথে কথা বলছি, যার মধ্যে KPMG একটা অন্যতম, অন্যান্য অনেকগুলো আছে, তাদের সাথে করা হয়েছে এবং তাদের পরামর্শ আমরা নিচ্ছি। এই বিষয়ে আমাদের আমি বলবো যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইম্পর্টেন্স এইখানে এই গভর্নমেন্টের। যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। তো সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো, এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। এই টাকাটা তো আমাদের এখান থেকে নিয়ে গেছে, এবং অনেকটা টাকা যেটা হয়েছে যে কিছু কিছু ডেভেলপ কান্ট্রিতেও গেছে। এই যে মানি ট্রেলটা বের করা, কোথায় কোথায় টাকাটা গেল, কিভাবে গেল, কোন নামে নিয়ে গেছে, বা ওইখানে যে কি অ্যাসেট তৈরি করা হয়েছে কিনা, ওইখানে যে ওই টাকাটি দিয়ে কি কি অ্যাসেট তারা কিনেছে। তো এই পুরো জিনিসটা জানতে হবে, পুরো ডিটারমাইন করতে হবে, ট্রেলটা দেখতে হবে, এবং এইটা নিয়ে এটা একদম খুব আমাদের একটা টপ প্রায়োরিটি। না হলে প্রফেসর ইউনূস যখনই ইন্টারন্যাশনাল টপ লিডারদের সাথে কথা বলছেন, এই বিষয়টা উনি তুলছেনই। এই বিষয়টা বারবার ওনার কথা এসছে। এই টাকাটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, এই টাকাটা যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে। তো এটা আমরা আমাদের সর্বোচ্চ এফার্ট দিয়ে এই কাজটা আমরা করছি, ইন্টারিম গভর্নমেন্ট করছে। কাজ করি। আপনার সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে 5 মিলিয়ন টন এলএনজি ইম্পোর্টের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আসলে কবে নাগাদ আসতে পারে এবং প্রসেসিংটা কি হবে, দাম কেমন হতে পারে? এই বিষয়ে আমাদের যিনি এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, উনি ইউএসএ এখন আছেন। উনি আসলে উনি একটা প্রেস কনফারেন্স করবেন, আপনার ডিটেল ওনাকে কোশ্চেন করতে পারবেন। অলরেডি আমরা কিছুটা ডিটেল আপনারা জানিয়েছি, এবং আজকে আমরা একটা স্টেটমেন্টও দিয়েছি ওনার বরাদ দিয়ে। আমাদের যে হোয়াটসঅ্যাপ পেজে সেটা স্টেটমেন্টটা আছে, আমি আপনাকে অনুরোধ করব আপনি এটা একটু পড়ে নেবেন। আর বাকিটা আপনার যদি আরো কোশ্চেন থাকে, উনি তো আসছেন, আসলে আমরা ওনাকে বলেছি উনি একটা বড় প্রেস কনফারেন্স করবেন, ওনাকে জিজ্ঞেস করবেন পুরো ফার্দার ডিটেলস নিয়ে। থ্যাংক ইউ ভাই।
আমি মনির জবানদের কাজ করছি। আপনি রোহিঙ্গাদের একটা ফিগার বলছিলেন যে আরো 70,000 রোহিঙ্গা ইতিমধ্যে এসেছে, এটা কতদিনে? এটা হচ্ছে যে আপনি জানেন যে রোহিঙ্গাদের রাখাইন স্টেটে একটা বড় রকমের মানবিক বিপর্যয় হয়েছে। এই বিপর্যয়ের মূল কারণ হচ্ছে যে ওইখানে একটা সিভিল ওয়ার চলছে। এটা ওদের রাখাইন স্টেটের মেইন যে রেবেল গ্রুপ আরাকান আর্মির সাথে মায়ানমার আর্মির একটা বড় রকমের ক্ল্যাশ হচ্ছে, এবং আরাকান আর্মি এফেক্টিভলি অনেক বড় একটা টেরিটরি, কেউ বলে 70%, কেউ বলে 80% রাখাইন স্টেটের খালি রাজধানীটা ছাড়া বড় বড় অংশ ওদের দখলে চলে গেছে। ওইটার থেকে যে এই মানবিক একটা বিপর্যয় তৈরি হচ্ছে সেইটার কারণে 70,000 মতো, সেটা আমরা ধারণা করছি এই পুরোটা এই বছরই আসছেন। গত বছর থেকে এই পর্যন্ত। সরি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমি সকাল সন্ধ্যায় কাজ করি। গত বছরের জানুয়ারি থেকে এই বছরের এই পর্যন্ত। জি বলেন, সকাল সন্ধ্যা। জি, গত কিছুদিন আগে একটি সংবাদ সম্মেলনে এখানেই উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন যে মাজারে হামলা হলে এর বিরুদ্ধে সরকার আর ছাড় দেবে না, কিন্তু আমরা দেখছি ধারাবাহিকভাবেই কোনো না কোনো জায়গায় ওরস থামিয়ে দেওয়া হচ্ছে, মাজারে আক্রমণ হচ্ছে। আবার এর মধ্যে সরকারের দায়িত্বশীল পজিশন মানে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর তিনি এই মাজারে যারা মাজারে যান বা অন্য মানে কনসার্ট করেন তাদেরকে কতল করারও একটা কথা জনসম্মুখে বক্তব্য বলেছেন। তো এই ব্যাপারে সরকার আসলে কি, ওনার বক্তব্যটা আমাকে একটু পাঠাই দেন, আমরা এটা দেখব। মাজারের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট এবং খুব ক্লিয়ার। এটা বাংলাদেশের মাজারের যে একটা পার্ট অফ বাংলাদেশের ট্র্যাডিশন কালচার, এবং এটা অনেকে বাংলাদেশের প্রচুর লাখ লাখ জনগণ মাজারে যান। আমরা তাদের রিলিজিয়াস বিলিফকে সম্পূর্ণ অনার করি, এবং যারা মাজারে অ্যাটাক করবেন তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। কোনো ধরনের কোনো মাজারের অ্যাটাক আমরা টলারেট করবো না। আপনারা জানেন কয়েকদিন আগে এই যে মুন্সিগঞ্জে কয়েকটা জায়গায় হয়েছে, এবং আমি আজকে এই জন্য চিফ অ্যাডভাইজারের প্রেস উইং থেকে কিন্তু আমরা স্টেটমেন্ট দিয়েছি, 3 জন অ্যারেস্টেড হয়েছে, আর যারা যারা জড়িত আমরা তাদেরকে অ্যারেস্ট করার হচ্ছি। শফিকুল ভাই, আমি সালমান খান, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। তো বিগত সময় আমরা গতকালকেও দেখলাম ইন্ডিয়ান এক্সপ্রেসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একটা ইন্টারভিউ দিয়েছে এবং দেশের সরকার পতন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছে। তো বাহিরে একটা দেশে তার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে, গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন মামলা আছে। তো তারপরেও তারা বিভিন্ন ইন্ডিয়ায় বসে বসে বিভিন্ন ধরনের প্রেস মিট করছে এবং সাংবাদিকদের সাথে কথা বলছে। এই বিষয়টি নিয়ে কি সরকার কোনো কিছু ভাবছে? আর আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বিভিন্ন সময় আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের গুজব দেখতে পাই, যেরকম আমি আগেরটা উত্তর দিয়ে নেই, এটা না হলে পরেরটা ট্রেল ধরা যায় না। প্রথম কথা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই, বুচার অফ বাংলাদেশ। বাংলাদেশে যেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম বুচার হচ্ছেন উনি। তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিউজ যারা করছে, তাদের আপনি মানটা আপনি বুঝেন। এটা একটা ইন্টারন্যাশনাল এটা একটা বড় রকমের একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন। পৃথিবীর কেউ কোনো বুচারকে তার প্ল্যাটফর্ম দেয় না, যে না তুমি আমার তাকে ইন্টারভিউ দেয় না। আসাদুজ্জামান কামাল ইজ দ্য বুচার অফ বাংলাদেশ। আরেকটা প্রশ্ন হচ্ছে, যে গুজবগুলো ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কি তথ্য মন্ত্রণালয় বা কোনোভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? আমরা যারা যারা গুজব ছড়াচ্ছে তাদের বিষয়ে তো আমরা, যদি এটা আইনের ব্যত্যয় হয় অবশ্যই সেই ক্ষেত্রে আইনের যদি কোনো ভায়োলেশন হয় সেটা তো আইনি একটা ব্যবস্থার বিষয় আছে, তা আমাদের এই বিষয়ে আইনি বিষয়টা দেখবে।